কেউ নাই মনে হয়, অনলাইনে মনে হয় মাত্র 11 জন আছে। 11 জন। ওকে, মনে আছে লাস্ট ক্লাস আমি কি পড়িয়েছিলাম, কোন টপিকসটা? স্টুডেন্টস, তোমরা কি শুনতেছো আমার কথা? জি ম্যাম। প্লিজ রেসপন্স উইথ মি। আমার মনে হয় একজনই শুধু রেসপন্স করতে, বাকিরা কোথায়? আচ্ছা, লাস্ট ক্লাসে কতটুকু পড়িয়েছিলাম মনে আছে? আচ্ছা, যাই হোক, তোমরা মনে হয় লক্ষ্য করো না, ক্লাসগুলো দেখো না। লাস্ট ক্লাসে, in my last session, I have told about sterilization up to hot air oven, dry heat, hot air oven. Now, I will start to present the topics autoclave, and this is very important for your written and OSPE and also Viva. এখানে যে অটোক্লেভটা যে শুরু করব, এটা শুরু করার আগে আমি একটু রিক্যাপিচুলেট করতে চাই প্রিভিয়াস আমার লেকচারটা, তাহলে তোমাদের বুঝতে একটু ইজি হবে। হ্যাঁ, আমি একটা ক্লাসিফিকেশন তোমাদেরকে দিয়েছিলাম যে ক্লাসিফাই স্টেরিলাইজেশন মেথডস। এখানে দুইটা ভাগে তোমাদেরকে বলছি ডিভাইড করতে। নাম্বার 1 ফিজিক্যাল স্টেরিলাইজেশন, নাম্বার 2 কেমিক্যাল স্টেরিলাইজেশন। Physical method includes 3 methods. Number 1 heat, number 2 radiation, number 3 filtration. এটা হলো mainly 3 method. Broad heading এ তোমাদেরকে মেনশন করতে হবে, heat, radiation and filtration. Chemicals গুলো লিখে ফেলো, কিন্তু heat, radiation, filtration এটাকে আমি আরেকটু ডিভাইড করেছি। যেমন হিটের মধ্যে ফিজিক্যালকে হিট, রেডিয়েশন, ফিল্ট্রেশন। Heat is divided into 2 parts. দুইটা পার্টের মধ্যে ডিভাইড করেছি, dry heat and moist heat. Dry heat এর মধ্যে includes red heat, flaming and hot air oven. তিনটা জিনিস আমি তোমাদেরকে বলেছি dry heat এ ইনক্লুড করতে, red heat, flaming and hot air oven. এখন দেখো, প্রিভিয়াস ক্লাস আমি আলোচনা করেছি যে red heat, একটু রিক্যাপিচুলেট করি 2 মিনিট। রেড হিটের মধ্যে বলেছি যে যে ম্যাটেরিয়ালসটা তুমি স্টেরিলাইজ করতে হবে সেটা হচ্ছে ওয়ার লুপস গুলা, একদম তোমাকে বুনসেন বার্নার। আমাদের যে বুনসেন বার্নারে যে ফ্লেমটা উঠে, এটার মধ্যে এই ওয়ার লুপটা ধরে রাখতে হবে আপ টু দা বিকামিং অফ রেড হট। যতক্ষণ পর্যন্ত এই অংশটা রেডে কনভার্ট না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে হোল্ড করতে হবে। এই জন্য এটাকে বলা হয় রেড হিট। কি কি করে? ইনকুলেটিং ওয়ার লুপস, টিপস অফ দ্য ফোরসেপস এন্ড নিডলস ডিসকার্ড করার পরে, কিন্তু ডিসকার্ড করার সময় কিন্তু এই তোমার ড্রাই হিট মানে রেড হিট দিয়ে এটাকে স্টেরিলাইজ করে দেন আমরা এটাকে ডিসকার্ড করি। এভাবে কিন্তু তোমার নিডল ফেলে দেওয়া হয় না। তো এটা কিন্তু তোমার স্টেরিলাইজিং মেথড। দিস ইজ নট ডিসইনফেকশন। স্টেরিলাইজিং মেথড এই জন্য বলছি বিকজ ইট কিলস ব্যাকটেরিয়া, ভাইরাস এন্ড অলসো কিলস স্পোর। সেকেন্ড বলেছি ফ্লেমিং। ফ্লেমিং এর একটা এক্সাম্পল হলো ফ্লেমিং। দিস ইজ বুনসেন বার্নার। যে ফ্লেমটা হবে, ফ্লেমের মধ্যে আমরা গ্লাস স্লাইড গুলো, আমরা যে গ্রাম স্টেনিং করি বা জেডেন স্টেনিং এ যে গ্লাস স্লাইড গুলো ইউজ করি, ইন দ্যাট সিচুয়েশন দ্যাট গ্লাস স্লাইড আর পাসড থ্রু দ্য ফ্লেম 3 to 4 টাইমস তোমাকে এই ফ্লেমের মধ্যে দিয়ে পাসিং করতে হবে। আরেকটা জিনিস করে থাকি, মাউস অফ কালচার টিপস। এই দুটো জিনিস স্পেশালি ইউজ করা হয় ফ্ল্যামিং। ফ্ল্যামিং এ এটা তোমার স্টেরিলাইজ হয় না, এখানে কিন্তু এটা ডিসইনফেকশন হয়। ফ্ল্যামিং এ লিখে রাখো, দিস ইজ এ ডিসইনফেকশন মেথড। রেড হিট হলো স্টেরিলাইজেশন, কমপ্লিট স্টেরিলাইজেশন। ফ্ল্যামিং শুধুমাত্র ডিসইনফেকশন। ইট অনলি কিলস ব্যাকটেরিয়া, ভাইরাস, নট কিল দ্য স্পোর। And number 3 বললাম হট এয়ার ওভেন। হট এয়ার ওভেন এখানে কিন্তু বলাই আছে দিস ইজ লুক লাইক ওভেন। ওভেনের মতো একটা চেম্বার থাকবে, এখানে একটা স্পেসিফিক টেম্পারেচার থাকবে, একটা স্পেসিফিক টাইম থাকবে। আমি কিন্তু 3টা টেম্পারেচার 3টা টাইম মেনশন করেছি। তাহলে হট এয়ার, এখানে অনলি এয়ারটাকে হিট করে আমরা কিন্তু ইউজ করে থাকি। দেয়ার ইজ নো ইউজ অফ ওয়াটার।
ওয়াটার কিন্তু এখানে ইউজ করা হয় না, সেই জন্য এটাকে কিন্তু ড্রাই হিটের মধ্যে ফেলা হয়। অনেক সময় জিজ্ঞেস করে হট এয়ার ওভেন এটা কি ড্রাই হিট না ময়েস্ট হিট? ড্রাই হিটের একটা এক্সাম্পল হলো হট এয়ার ওভেন। দেয়ার ইজ নো ইউজ অফ ওয়াটার ইন দিস সিচুয়েশন। ওভেনে কিন্তু আমরা কিন্তু ওয়াটার কিন্তু দেই না, হ্যাঁ, এটাতে শুধু জাস্ট তুমি তোমার কম্পোনেন্ট গুলা দিবা, টাইম, প্রেসার সেট করে দিবা, এয়ারটাকে হিট করে দেন স্টেরিলাইজ করবে। সো দিস ইজ এ স্টেরিলাইজেশন মেথড, লিখে রাখো। হট এয়ার ওভেন হলো স্টেরিলাইজেশন মেথড। যত হচ্ছে তোমার গ্লাস টাইপের জিনিসগুলো আমি বলেছি, সিরিঞ্জ, প্যাট্রি ডিশ, টেস্ট টিউব, লার্জ পিপেট, এই জিনিসগুলো মাস্ট হট এয়ার ওভেনে তোমার স্টেরিলাইজ করা হয়, মানে গ্লাস টাইপের জিনিসগুলো। আরেকটা জিনিস বলছি, পাউডার টাইপ জিনিস, পাউডার, পেপার র্যাপড আর্টিকেলস, এক্সাম্পল হলো অয়েল, গ্রিজ, জেলিস এন্ড পাউডার এন্ড সোয়াব স্টিক। সোয়াব স্টিক যেমন ধরো যে কোনো জিনিস একটা পাস নিচ্ছ, আচ্ছা অটোক্লিউ দেখো ফার্স্ট লাইন যেটা আমি মেনশন করেছি, স্টিম স্টেরিলাইজেশন। অটোক্লেভ আমরা কিন্তু একটা এক্সাম্পল হলো, আমি কিন্তু প্রিভিয়াস তোমাদেরকে ড্রাই হিট গুলো শুরু করেছি, নাও মানে ময়েস্ট হিটের একটা এক্সাম্পল হলো। ফার্স্ট আমরা যদি ক্লাসিফাইটাকে আরেকটু ক্লারিফাই করি, দেখো ময়েস্ট হিটের তিনটা এক্সাম্পল দেওয়া আছে, বিলো 100 ডিগ্রি, at 100 ডিগ্রি এন্ড অ্যাভাব 100 ডিগ্রি। তো আমরা স্টার্ট করব ফ্রম অ্যাভাব 100 ডিগ্রি থেকে। অ্যাভাব 100 ডিগ্রির একটা এক্সাম্পল হলো অটোক্লেভ, এখানে লিখে রাখো অটোক্লেভ, এবং সাথে লিখে রাখো এটা হলো স্টেরিলাইজিং মেথড। Students, do you hear me? Do you understand? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. এই জিনিসগুলো প্লিজ লক্ষ্য করো, আগে লেকচারের সাথে কিছু কিছু ইনফরমেশন প্রয়োজন হলে লিখে রাখবে। আচ্ছা দেখো অটোক্লেভের মধ্যে, অটোক্লেভের এখানে এটা এক্সাম্পল হলো ময়েস্ট হিট। ফার্স্ট কথা লিখো এক্সাম্পল অফ ময়েস্ট হিট। ওকে, সেকেন্ড হলো এক্সাম্পল অফ স্টেরিলাইজেশন, কমপ্লিট স্টেরিলাইজেশন। ইট কিলস ব্যাকটেরিয়া, ভাইরাস এন্ড অলসো কিল স্পোর। স্পোরটাকে কিল করে দেখে এটাকে বলছি স্টেরিলাইজেশন মেথড। ডিসইনফেকশন কিন্তু আমি মেনশন করি নাই, স্টেরিলাইজেশন মেথড। আর ময়েস্ট হিট এই কারণে বললাম বিকজ এখানে ওয়াটার ইউজ করা হয়, ওয়াটারটাকে আমরা হিট দিয়ে স্টিমে কনভার্ট করব, সেই জন্য এটাকে বলা হয় ময়েস্ট হিট। লিখে রাখো why it is called moist heat, বলবা যে here steam is used, এই কথাটা সেকেন্ড লিখে। এখন অটোক্লেভটা কি? স্টিম স্টেরিলাইজেশন কিভাবে করা হয়? স্টিম আন্ডার প্রেসার is the most effective method of sterilization. স্টেরিলাইজেশনের যত মেথড আমরা পড়বো তার মধ্যে মোস্ট ইফেক্টিভ হলো এই অটোক্লেভ। আর অটোক্লেভটা হলো স্টিম স্টেরিলাইজেশন, মানে স্টিম দিয়ে স্টেরিলাইজ করা হয়, এবং এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেসার থাকে, স্টিম আন্ডার প্রেসার, সেই জন্য বলা হয়। সেকেন্ড, কত প্রেসার থাকে, টেম্পারেচার থাকে, এটা মেনশন করো। হাই প্রেসার এন্ড হাই টেম্পারেচার এট কত 121 ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু বলছি এটা অ্যাবাভ 100 ডিগ্রি, সো অ্যাবাভ 100 ডিগ্রি হলে মেনশন করতে হবে, নাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। at 120 ডিগ্রি সেন্টিগ্রেড 15 pounds per square, 15 pounds per square for 15 to 20 minutes, 15 to 20 minutes. আচ্ছা, এই জিনিসটা আমাদেরকে এত প্রেসার, এত টেম্পারেচার, এত মিনিট এটা মেনটেন করতে হবে। এটা তোমাদের রিটেন অসলি ভাইবা প্রত্যেকটাতে কিন্তু জিজ্ঞেস করে। নাও প্রিন্সিপাল, এটা একটা কোশ্চেন দেয়, রিটেন কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ দ্য অটোক্লেভ। এখন কিভাবে কাজ করে সেটাই আমরা জানবো। আমি তোমাকে বলছি অটোক্লেভে আমরা ময়েস্ট হিট ইউজ করি, মানে স্টিম। স্টিম পেতে হলে ওয়াটার ইউজ করতে হবে, এক নাম্বার বুঝে রাখো। দুই নাম্বার, অটোক্লেভ হচ্ছে একটা চেম্বারের মতো, যেখানে আমরা এটা জাস্ট লাইক আমাদের একটা তোমার প্রেসার কুকার, ভিতরে একটা লিখে রাখো তোমাদের এই অটোক্লেভের উপরে, জাস্ট লাইক প্রেসার কুকার। মানে আমরা যে প্রেসার কুকারে রান্না করি মাছ মাংস, একটা প্রেসার কুকার মাংস দিয়ে ধরো মশলা প্লাস ওয়াটার দিই, হ্যাঁ, দিয়ে একটা কিছুক্ষণ বসে থাকে চুপচাপ 30 বা 1 আওয়ার, দেন একটা স্পেসিফিক প্রেসার স্পেসিফিক টাইমে আমাদের মাংসটা সিদ্ধ হয় কিন্তু, হ্যাঁ। এটাকে আমরা কল্পনা করে এই অটোক্লেভটা করবো, যে আসলে আমি যে বললাম অটোক্লেভটা জাস্ট লাইক প্রেসার কুকার,
এটা তোমরা ইজিলি ইমাজিন করতে পারো। দেখো লেখা আছে ফার্স্ট, steam under pressure permits permission of moist heat to porous substance by condensation। এই কথাটা লিখে ফেলো। স্টিম আন্ডার প্রেসার একটা স্পেসিফিক প্রেসার, এই যে 15 পাউন্ডস পার স্কয়ার, এই কথাটা প্রথমে লিখবা, দেন এই প্রিন্সিপালটা লিখবা। এই স্পেসিফিক প্রেসারে আমরা স্টিমটা তৈরি করি, যেটা পারমিট করে স্টিমে যে বাষ্পটা থাকে সেটা ইজিলি এই ময়েস্ট হিটটাকে পোরাস সাবস্টেন্সের মধ্যে দিয়ে পাসিং করতে হেল্প করে বাই কনডেনসেশন। কনডেনসেশন মিনিং হলো ঘনীভূত হওয়া। যখন স্টিমটা কোনো ম্যাটেরিয়ালস, যে ম্যাটেরিয়ালসটা তোমরা ধরো স্টেরিলাইজ করবা, সেটার কন্ট্যাক্টে যখনই আসবে সে কিন্তু একটু ওয়েট হয়ে যাবে, এটাকে বলা হয় কনডেনসেশন। তোমরা একটা জিনিস কি লক্ষ্য করছো, যখন রান্না করো স্টিমটা যখন উঠে ওইখানে যদি তোমরা হাত দাও স্টিমের মধ্যে উপরে, খেয়াল করছো কি হাতটা যে ভিজে যায়? স্টুডেন্টস, Yes, ma'am. Yes, ma'am. এটা কি লক্ষ্য করেছো যে স্টিমের মধ্যে তুমি জাস্ট গরম হিট উপরের দিকে তুমি যদি একটু হাতটা রাখো, দেখবা যে তোমার হাতটা ভিজে গেছে। দিস ইজ কনডেনসেশন। একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যখন যাচ্ছে তখন সে তোমার সারফেসটাকে ভিজিয়ে দিচ্ছে, এটাকে বলা হয় কনডেনসেশন, অর্থ মানে ঘনীভূত হওয়া। তাহলে স্টিমটাকে যখন তুমি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেসারে তৈরি করবে, যে ম্যাটেরিয়ালসটাকে তুমি স্টেরিলাইজ করতে চাইবে মানে পোরাস সাবস্টেন্স, সেটার মধ্যে দিয়ে ময়েস্ট হিট পাসিং করবে। এটা কিন্তু ড্রাই হিট না, বারবার বলতেছি ময়েস্ট হিট। ওয়াটারটাকে স্টিম কনভার্ট করছে, দেন ময়েস্ট হিট। লাইনটা লিখেছো? Do you complete this slide? Yes, ma'am. আচ্ছা, নাও চেঞ্জ মাই নেক্সট স্লাইড। কথাগুলো লিখো, তারপর আমরা ছবি দেখে প্রত্যেকটা জিনিস বুঝবো, সমস্যা নেই। কনডেনসেশন হ্যাজ 3 এফেক্ট। এই যে কনডেনসেশন হয় এটার কাজটা কি লিখে রাখো। নাম্বার 1, it wets microorganism and results denaturation of protein। দেখছো কনডেনসেশন বললাম একটা ঘনীভূত হচ্ছে, এটা সুবিধা কি, তোমার যে মাইক্রো অর্গানিজম থাকবে সেটাকে ভিজিয়ে দিবে, ওয়েটস করবে। দেন এটা যেহেতু একটা ময়েস্ট হিট 121 ডিগ্রি, তোমরা জানো প্রোটিন কিন্তু 70 ডিগ্রিতে কোয়াগুলেট হয়ে যায়। সো আলটিমেট ইট রেজাল্টস ডিন্যাচারেশন অফ প্রোটিন অফ দ্যাট মাইক্রো অর্গানিজম। কথা বুঝতে পারছেন? এই লাইনটা লিখেন। সেকেন্ড, it liberates large amount of latent heat and rapidly heats up the article. Rapidly heats up the articles. আচ্ছা, স্টিমটা যখন তোমার কনডেনসেশন হবে, এই যে তোমার যে আর্টিকেলসটা তুমি হিট করবা ওই আর্টিকেলের কন্টাক্টে যখন যাবে সে কনডেনসেশন হলো, এবং যখন যেখানে মাইক্রো অর্গানিজম থাকে সেটাকে ডিন্যাচার করলো। ওকে, আরেকটা সাইডে সে কি করবে, ল্যাটেন্ট হিট তৈরি করবে, সুপ্ত, ল্যাটেন্ট সুপ্ত তাপ। লিকুইড থেকে যখন স্টিমে কনভার্ট হয় তখন কিছু সুপ্ত তাপ নির্গত হয়, তার কিছু তাপ রিলিজ হয়ে যায়। আমরা জানি কঠিন থেকে লিকুইড, লিকুইড থেকে তোমার স্টিমে যখন কনভার্ট হয়ে যায় গ্যাসে, প্রত্যেকটা অবস্থা তোমরা ফিজিক্সে তোমরা লক্ষ্য করবা যে এক স্টেট থেকে আরেক স্টেটে মানে অবস্থান থেকে আরেক অবস্থানে যখন কনভার্ট হয় সে তখন কিছু তাপ লেটেন্ট হিট বের করে দেয়। ওই লেটেন্ট হিটটাই কিন্তু মেইনলি র্যাপিডলি ইফেক্টিভ হিটস অফ দ্য আর্টিকেল, তোমার ওই আর্টিকেলস গুলাকে হিট করতে সাহায্য করে। থার্ড, causes great contraction in the volume of steam causes great contraction in the volume of steam। এই কথাটা লিখো, আমি এটা বুঝিয়ে দেব। Then creating negative pressure and promotes the ingress of fresh steam। এই যে ওয়াটার থেকে স্টিম হলো, স্টিমটা তোমার আর্টিকেলস গুলো হিট আপ করলো, লেটেন্ট হিট তৈরি হলো, এখানে কিন্তু স্টিমটা ইউজড হয়ে গেল। হ্যাঁ, তাহলে ওই সাইডে কিন্তু একটা নেগেটিভ প্রেসার তৈরি হয়ে যাবে, যেহেতু স্টিমটা ইউজড হয়ে গেছে নেগেটিভ প্রেসার তৈরি হবে। তো নেগেটিভ প্রেসার যেখানে থাকে সেখানে আবার ফ্রেশ স্টিম আবার এন্ট্রি করবে।
এটাই কিন্তু একটা সুবিধা, যখন তোমার একটা জিনিস নেগেটিভ থাকে সেখানে কিন্তু নতুন জিনিস কিন্তু ঢুকতে পারে। নেগেটিভ মানে এখানে প্রেশারটা কম, তাহলে যেখানে পজিটিভ হাই স্টিম প্রেশার থাকে ওই জায়গা থেকে তোমার এই নেগেটিভ প্রেশার এরিয়াতে নতুন স্টিম আরো প্রমোট করতে, ইনক্রিজ করতে। এটা আমরা এখন পিকচারের মাধ্যমে এই জিনিসগুলো একটু এক্সপ্লেন করি। স্লাইডটা কি কমপ্লিট হয়েছে? ডু ইউ কমপ্লিট দিস স্লাইড? Ma'am. Yes, ma'am. আচ্ছা, তাহলে নাও চেঞ্জ মাই স্লাইড। হ্যাঁ, আমি একটু স্লাইডের মাধ্যমে বুঝাই, তাহলে খুব ইন্টারেস্ট পাবা। দিস ইজ এ অটোক্লেভ। আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে এরকম একটা অটোক্লেভ মেশিন আছে, তোমরা একটু লক্ষ্য করো। এটা হলো অটোক্লেভের ডোর। এই অংশটা কিন্তু উপরে থাকে, আমি এখানে তোমাদেরকে হরাইজন্টাল পজিশনে দেখিয়েছি, বাট তোমরা এটা কল্পনা করবা এটা একটা ভার্টিক্যাল পজিশনে। হ্যাঁ, এটা থাকবে উপরে ডোর, আর এই অংশটা থাকে আমার নিচে ফ্লোরের উপরে আমরা এটাকে রাখি। হ্যাঁ, দেন দেখো কিছু লাইন আমরা দেখি, এখানে কিছু পাইপলাইন দেওয়া আছে, এই পাইপলাইনের মধ্য দিয়ে কিন্তু স্টিম পাস করা হয়। হ্যাঁ, এখানে তোমার প্রেসার যাতে নিয়ন্ত্রণ করা হয়, একটা প্রেসার রেগুলেটর থাকে। তুমি যে স্টিমটাকে যে পাসিং করবে এটা কত প্রেসার, আমি একটা প্রেসার কিন্তু উল্লেখ করেছি, কত প্রেসার দেওয়া হয় বলো তো? মনে আছে? আমি কিন্তু বলেছি অটোক্লেভে কত প্রেসার আমরা ইউজ করি স্টুডেন্টস। স্টুডেন্টস 121 ডিগ্রি সেলসিয়াস। 21 121 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু প্রেসারটা কত হবে? প্রেসার একটা লেখা আছে 15 পাউন্ড। 15 pound 15 পাউন্ড পার স্কয়ার। এটা হলো প্রেসার, মাস্ট লিখতে হবে। টেম্পারেচার প্রেসার, তাহলে এই প্রেসারটাকে রেগুলেট করার জন্য একটা প্রেসার এরিয়া থাকে। আর কত টেম্পারেচার বললাম? 121 ডিগ্রি। এটা রেগুলেট করার জন্য একটা থার্মোমিটার থাকে এখানে দেখো। তাহলে টেম্পারেচার, প্রেসার আর টাইমার তো আছে, টাইমারও সেট করে দেওয়া হয়, অটোমেটিক একটা টাইমার থাকে যেটা তোমার ওই 15 বা 30 মিনিট পরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে তোমার ফ্লোর যেটা টাচ করে এই জায়গাটাতে একটা স্পেস থাকে চিকন, যেখানে আমরা এই সাবস্টেন্স গুলো, যে ম্যাটেরিয়ালস গুলো তুমি স্টেরিলাইজ করবা, ধরো যেগুলাই তুমি কালচার মিডিয়া, এই ম্যাটেরিয়ালস গুলা তুমি এটার উপরে রাখবে। এখানে কিন্তু আমি দেখাচ্ছি এই পজিশনে, বাট এটা হবে এই পজিশনে, এইটার উপরে রাখতে হয়। হ্যাঁ, ঠিক এটা নিচে কিছু তোমার ওয়াটার দেওয়া হয়, অনেক জায়গায় ওয়াটারই ইউজ করে আর অনেক জায়গায় ডিরেক্টলি স্কিন পাস করা হয়। তো ওয়াটারটা ধরো এই যে আমার রাখার জিনিস, এটার নিচে কিন্তু একটা গ্যাপ দিয়ে কিছু অ্যামাউন্ট, একটা ফিক্সড অ্যামাউন্ট একটা ওয়াটার কিন্তু রাখা। হ্যাঁ, এখন কাজটা কি হবে আমি বলেছি, একটা স্পেসিফিক টেম্পারেচার 121 ডিগ্রি সেন্টিগ্রেড, একটা প্রেসার কত বললাম, প্রেসারটা বললাম যে 15 পাউন্ডস পার স্কয়ার, এমন একটা প্রেসারে তোমার ওয়াটার থেকে কিন্তু স্টিম তৈরি হবে, স্টিম তৈরি হবে। হ্যাঁ, আর এটা কিন্তু একটা ক্লোজ ডোর। স্টিম তৈরি হলে আমি তোমাকে বলছি দুইটা কাজ করবে মেইনলি। স্টিমটা প্রথমে তোমার এই সাবস্টেন্স, যে ম্যাটেরিয়ালটাকে স্টেরিলাইজ করবে, এইটা যখন কন্টাক্টে আসবে সে কি হবে, কনডেনসেশন হয়, কনডেনসেশন এফেক্ট। কনডেনসেশন হলো ঘনীভূত, যখনই সে ম্যাটেরিয়ালসটাকে টাচ করলো স্টিমটা, তখন ওই সারফেসটাকে ভিজিয়ে দিল, কনডেনসেশন হলো। সুবিধা হলো তিনটা। একটা বললাম যে সারফেসে তোমার যে মাইক্রো অর্গানিজম থাকবে, যে ম্যাটেরিয়ালস যে মাইক্রো অর্গানিজম থাকবে সেটাকে সে ওয়েট করে দিবে, এবং হিটে সে এটাকে প্রোটিন গুলা কোয়াগুলেট করে ফেলবে। সেকেন্ড আরেকটা বলছি, এটা খুব হিট, এই হিট যে লেটেন্ট হিটটা তোমার বের করে, এই যে তোমার লিকুইড থেকে ওয়াটার থেকে স্টিমে কনভার্ট হচ্ছে, এই কনভার্ট হওয়ার সময় কিছু সে লেটেন্ট হিট বের করে দেয়। এই লেটেন্ট হিট গুলা তোমার কি করতেছে, এই যে তোমার ম্যাটেরিয়ালস গুলাকে র্যাপিডলি ইফেক্টিভলি তোমার এটাকে আরো হিট করতেছে, কিন্তু হিট করলে এটা স্টেরিলাইজ হয়ে যায়। আচ্ছা, এখন তো স্টিম তো তোমার কিছু এটা ইউজড আপ হয়ে যায়, আবার কিছু স্টিম আছে এখানে দেখো রিসার্কুলেট হয়ে যায়, রিসার্কুলেট। তো যখন তোমার স্টিম কিছু ইউজড আপ হয়ে যায়, তো এই এরিয়াতে কিছু নেগেটিভ একটা প্রেসার তৈরি হয়, নেগেটিভ, তখন কি হয় আরো ফ্রেশ স্টিম পাসিং হতে থাকে। এটাই হলো সুবিধা। কিন্তু আমাদের যে চেম্বারে কিন্তু যে এয়ারটা থাকে, ইনিশিয়ালি আমরা এই এয়ারটাকে বের করে ফেলি,
শুধু যদি এয়ার থাকে চেম্বারের মধ্যে, শুধু যদি এয়ার থাকে তাহলে আমাদের এই স্টিমটা প্রপারলি এটাকে হিট করতে পারবে না। এয়ার গুলো একটা অ্যানাদার একটা সাবস্টেন্স যেটা তোমার এই হিটিংটাকে তোমার প্রিভেন্ট করবে। সো এই কথাটা লিখে ফেলো প্লিজ। Steam is a more efficient method of sterilization than air at the same temperature. Steam is a more efficient method of sterilization than air at the same temperature. তো তোমরা অনেকে বলতে পারো এয়ারটাকে হিট করে ইউজ করলেই তো হয়ে যেত। নো, এয়ারকে হিট করলে সেটা ড্রাই হিট হতো, আর আমরা করতেছি ওয়াটার। এটা হচ্ছে মোর ইফেক্টিভ। ওয়াটারটাকে ময়েস্ট হিটে কনভার্ট করলে কেন বেশি ইফেক্টিভ হয় এটা আমি পরবর্তীতে বুঝাবো। এই কথাটা লিখে রাখেন। সেকেন্ড, if air is present in the sterilizing chamber, চেম্বারের মধ্যে যদি শুধু এয়ার থাকে, আমরা যদি বের না করি তাহলে কি হবে? A satisfactory temperature will not be achieved. Temperature will not be achieved, and it prevents penetration of heat to articles by the steam. It prevents penetration of the load of the articles by the steam. এই বললামই তো, এয়ারটাকে যদি না বের করো তাহলে টেম্পারেচারটা তোমার অ্যাচিভ হবে না এবং এটা তোমার হিটটাকে পাসিং করতে প্রিভেন্ট করবে। সো এয়ার মাস্ট দেয়ারফর বি রিমুভ। শুরুতে এয়ারটাকে রিমুভ করে দেবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপাল অফ অটোক্লেভ? স্টুডেন্টস, জি ম্যাম। তোমাদেরকে আমি ছবি দিয়ে বুঝালাম, আবার বুঝে নিবা, কোনো সমস্যা নাই। এখন নেক্সট যে টপিকসটা দেখো, এই ইউজটা লিখো, এটা খুব জিজ্ঞেস করে, হোয়াট ইজ দ্য ইউজ অফ অটোক্লেভ। আর আমরা যেহেতু মাইক্রোবায়োলজিতে পড়তেছি, সো তোমাদেরকে প্রথমে জিজ্ঞেস করবে মাইক্রোবায়োলজি ল্যাবে এটার ইউজ বলো। টোটাল কিন্তু ইউজ বলতে বলবে না, ইচ্ছা করে বলবে যে আমাদের মাইক্রোবায়োলজি ল্যাবে কি কি ইউজ করা। এটা লিখো, কালচার মিডিয়া টু স্টেরিলাইজ কালচার মিডিয়া। একটা কালচার মিডিয়া ইনগ্রেডিয়েন্ট গুলা তোমার ম্যাম আগের স্লাইডটা একটু দেখান। আগের স্লাইডটা দেখো। Steam is a more efficient method of sterilization than air at the same temperature. এটাকে একটু আন্ডারলাইন করে রাখেন আর বাকি কথাগুলো লিখে। So air must be removed before ম্যাম starting. আমাদের কি সেপ্টেম্বরে কলেজ খুলে দেওয়ার সম্ভাবনা আছে? আমি না এই বিষয়ে আসলেই বলতে পারতেছি না, আমাদেরকে কিছুই জানাচ্ছে না। তবে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো প্লিজ, তোমরা প্রিপারেশন নিতে থাকো। যদি খুলে দেয় উইদিন 15 ডেজ এর মধ্যে তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, ধরেই রাখো। আমাদের কি ভাইবা প্র্যাকটিক্যাল সবই হবে, কিছু কি কমাবে না? হ্যাঁ অবশ্যই, পরীক্ষা যে যখনই শুরু হোক, এটা নভেম্বরে হোক আর যখনই হোক, একদম সবকিছুই হবে। কিন্তু কথা আমার বুঝতে পারতেছো, তোমরা কিন্তু প্রিপেয়ার সেভাবেই কিন্তু থাকবা যে এনি টাইম, ধরো তোমাদেরকে হয়তো 15 ডেজ বলি, সময়গুলো কাজে লাগাই ফেলো, শুধু শুধু নষ্ট করো না। আচ্ছা এই কথাগুলো লিখে রাখো। কালচার মিডিয়া টু স্টেরিলাইজ কালচার মিডিয়া and before disposal of culture media. কালচার মিডিয়া তৈরি করার সময় এটা অটোক্লেভ করতে হয় and before disposal of culture media. আচ্ছা before disposal of culture media এটা কেন আমি বললাম? ধরো কালচার মিডিয়াতে একটা গ্রোথ আসলো, যেমন ধরো এটা কি মিডিয়া বলো তো স্টুডেন্টস? এনিওয়ান টেল মি, এটা দেখে বলো এটা কি মিডিয়া? এটা কি কালার? এটা তো পুরো লাইসিস করে ফেলছে। এটা কি কালার? ব্লাড আগার মিডিয়া ম্যাম। হ্যাঁ ব্লাড এগার, পুরা ব্লাড লাইসিস করে ফেলছে, এত গ্রোথ আসছে, খেয়াল করছো? গুটি 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 গুটি। এই যে ধরো পেট্রি ডিশ, ব্লাড এগার মিডিয়া তোমার পুরা লাইসিস করে ফেললো, হ্যাঁ, স্টেফিলোককাস অরিয়াস। তো সেক্ষেত্রে
তুমি মিডিয়াটা তৈরি করলা, ডায়াগনোসিস করলা, তুমি কাজ শেষে এটা কেমনে ফেলে দিবা? বা তোমার যে মেয়ে সে কি এটা এভাবে ধুয়ে ফেলবে হসপিটালে? সে যে ধুবে গ্লাভস দিয়ে বা হাত দিয়ে, তার হাত কন্টামিনেট হবে না? এটাকে কি করতে হবে? ডিসপোজ করার আগে, ধোয়ার আগে এটাকে ফার্স্ট তোমার এই জার্ম গুলা, ইনফেক্টিভ এজেন্ট গুলাকে তোমাকে মেরে ফেলতে হবে। কথা বুঝছো? গ্রোথ আসুক আর না আসুক, এটা তো দেখতেছো গ্রোথ। অনেক ক্ষেত্রে তোমার গ্রোথ নাও আসতে পারে কালচারে, কিন্তু তোমাকে কি করতে হবে? ডিসপোজ করার আগে অটোক্লেভ করতে হবে। অটোক্লেভ করে 121 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি মেরে ফেলতে হবে, দেন তুমি ক্লিন করবা। সোপ, ওয়াটার এগুলা দিয়ে ক্লিন করতে হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি কালচার মিডিয়াতে ডিসপোজ করার আগে কেন আমি অটোক্লেভ করবো, কারণটা কি? এটা কিন্তু অনেক সময় আমি জিজ্ঞেস করি। তোমাদের কি মনে হয়? ডিসপোজ করার আগে কেন আমি কালচার মিডিয়াটাকে মানে অটোক্লেভ করব? তোমাদেরকে তো ম্যাম বললাম। হ্যাঁ বলো। ম্যাম আমরা যে মানে বেসিনে বা ইয়াতে মানে ফেলে দেবো, তখন মানে একটু গ্রো করে মানে কি গ্রো করবে মানে? ওইখানে গ্রো করবে বলতে চাচ্ছ, এটাই তো? ম্যাম আচ্ছা, হ্যাঁ, মানে কাছাকাছি গেছো। মানে তুমি যেটা বেসিনে ডিরেক্ট ফেলবে, তোমার নিজেকে তুমি কন্টামিনেট করলা, প্লাস এনভায়রনমেন্টে এটা স্প্রেড করাই দিলা। এটা এনভায়রনমেন্ট। বেসিন জি ম্যাম। দিয়ে ওয়াশ করে ড্রেনের পানি দিয়ে তোমার এনভায়রনমেন্টে চলে যাবে। কথা জি বুঝছো? ম্যাম। So, এটা যদি একটা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট একটা অর্গানিজম হয়, ইকোলাই, অথবা তোমার একটা টিবি ব্যাকটেরিয়া যদি হয়, টিবি, তাহলে যদি এভাবে যদি স্প্রেড করা হয়, কমিউনিটিতে স্প্রেড করবে, তাহলে ইট উইল স্প্রেড ইন দা কমিউনিটি লেভেল। কথাটা বুঝছো? টু প্রিভেন্ট contamination, to prevent spread, before disposal autoclave should be done। এই কথাটা ভিতরে লিখে রাখো, যে কেন কালচার মিডিয়াটা তুমি করার পরে তুমি কেন ডিসপোজ করবা। তুমি তো দেখতেছো গ্রোথ আছে, গ্রোথ আসুক আর না আসুক, তুমি গ্রোথের জন্য কিছু স্যাম্পল দিয়েছো, ঠিক না, কালচার মিডিয়াতে? তাহলে তোমাকে এটা ধোয়ার আগে তোমাকে ফার্স্ট ইনফেক্টিভ এজেন্টটাকে কিল করতে হবে। কিল করবা কিভাবে? বাই অটোক্লেভ। তো ম্যাডাম, এটা করলে ওই ইনফেক্টিভ এজেন্টটা, ওই ব্যাকটেরিয়াটাকে কিল হবে, দেন আমাদের এনভায়রনমেন্টে কন্টামিনেশন হবে। তো একটা এক্সাম্পল দিতে বললে বলবা যে ম্যাডাম, যেমন ধরেন টিবি যদি হয়, টিবি তো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হতে পারে, আমরা যদি এভাবে না করি টিবিটা কমিউনিটিতে স্প্রেড করে যাবে, এটা একটা হতে পারে। ইকোলাই, মাল্টি, যেমন ধরো ক্লেকশেলা, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ক্লেকশেলা, এই কথাগুলা বলবা। যে আমরা যদি না মেরে, এটা যদি না মেরে আমরা যদি এভাবে ওয়াশ করি, ক্লিন আপ করি, তাহলে আমাদের কমিউনিটিতে এটা স্প্রেড করবে। স্প্রেড, টু প্রিভেন্ট স্প্রেডিং autoclave should be done before disposal। এই কথাটা লিখে রাখো। এক্সেপশনাল একটা জিনিস করার আগে তোমার অটোক্লেভ করা হয় না। কোন কোন মিডিয়া? এই কথাটা লিখেন, ইউরিয়া, সেরাম, এগ কন্টেনিং মিডিয়া। এই মিডিয়া গুলা তৈরি করার সময় অটোক্লেভ করা হয়। যে মিডিয়াতে ইউরিয়া থাকে, সেরাম থাকে, এগ থাকে, সেগুলো করার আগে, তৈরি করার পূর্বে তোমার কালচার মিডিয়া তুমি স্টেটমেন্ট করা হয়। লাস্ট, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস, ড্রেসিংস, ড্রাপস, সার্জিক্যাল সোয়াবস, এই জিনিসগুলো কিন্তু তোমার অটোক্লেভ করা। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, দেখো তোমরা ওটিতে যখন যাবা, লক্ষ্য করবা সার্জিক্যাল যত ইনস্ট্রুমেন্ট আছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে সবগুলাই ড্রেসিং, ওটি ড্রেস পরে, যে ওটি করার সময় ওটি ড্রেস। ড্রাপস, ড্রাপস হলো তোমার যেই অংশটা তারা সার্জারি করবে তার চারপাশে কিছু কাপড় বা স্পেসিফিক কাপড় কিন্তু তারা দেয়, এটাকে বলা হয় ড্রাপ। একটু সার্জিক্যাল সোয়াব, দেখবা যে সোয়াব দিয়ে কিন্তু তোমার ওই যে সার্জনরা কিন্তু পভিডন আয়োডিন দিচ্ছে, তো ওইটা হলো সার্জিক্যাল সোয়াব। এই জিনিসগুলা তোমার অটোক্লেভ করা হয়। তোমরা কিন্তু সার্জারির ওইখানে দেখবা একটা স্পেসিফিক একটা অটোক্লেভ মেশিন থাকে, যেখানে ওটি নার্সরা কিন্তু এসব জিনিসপত্র অটোক্লেভ করে থাকে। এই কথাগুলো, জিনিসগুলা দেখ। তাহলে আমি তোমাদেরকে বললাম, উপরের এই দুইটা লাইন বলবা ফর মাইক্রোবায়োলজি ল্যাব, আর নিচের এটা হলো ইন সার্জারি ওয়ার্ডে এটা অটোক্লেভ করা হয়। আরেকটা জিনিস বলছি, বিফোর ডিসপোজাল অফ কালচার মিডিয়া, এটা যাতে মনে থাকে। ম্যাম আরেকটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেন ছিল। দাও, বলো। ম্যাম মনে করেন
একটা ওটি রুমে তো পরপর দুটো সিজারিয়ান সেকশন হতে পারে, তখন ম্যাম প্রথমটা হওয়ার পর পরে তো দ্বিতীয়টা করে ফেলে, মানে এতে যদি প্রথমটার কোনো মানে ডিজিজ বা মানে আহ, এটা কি সেটাই তো। দ্বিতীয় না, জনের যেমন কি ধরো, তখন না, কন্টামিনেটেড হওয়ার কোনো চান্স? ইনস্ট্রুমেন্ট সম্পূর্ণ আলাদা থাকে। প্রথম জনের ইনস্ট্রুমেন্ট দ্বিতীয় জনের বেলায় ইউজ করা যাবে না, এবং তারা করেও না কিন্তু। বুঝতে জি পারছো? ম্যাম। টোটাল সেট আলাদা রাখে, ট্র্যাপিং আলাদা থাকে, ড্রেসিং আলাদা থাকে। তোমার তো ওটি একই ড্রেসের উপরেও কিন্তু একটা গাউন ইউজ করে। আরেকটা জিনিস, ধরো লিকুইড তোমার নিচে পড়ে যায় না, সেগুলো তোমাকে ডিসইনফেক্ট করতে হয়। আর এগুলা যদি না মেনটেন করা হয়, তখনই কিন্তু দেখবা যে ইনফেকশন কিন্তু স্প্রেড হয়। দেখা যায় উন্ড ইনফেকশন হচ্ছে, সার্জিক্যাল উন্ড ইনফেকশন হচ্ছে, এই জিনিসগুলো যদি প্রপারলি মেনটেন যদি না করা হয়। কথা বুঝতে পারছো? ওকে, এখন দেখো নেক্সট এই কথাটা, এই কোশ্চেন কিন্তু খুব দিয়ে দেখো, ময়েস্ট হিট অটোক্লেভ ইজ বেটার দেন ড্রাই হিট। আমি ড্রাই হিটের একটা এক্সাম্পল দিলাম, হট এয়ার ওভেন। ওয়াই? এই কোশ্চেনটা খুব দেয়, ইনভেরিয়েবলি তোমাদেরকে এটা দিয়ে থাকে রিটেনে। ওয়াই অটোক্লেভ ইজ বেটার দেন হট এয়ার ওভেন, এভাবে দিতে পারে, অথবা দিতে পারে হোয়াই ময়েস্ট হিট ইজ বেটার দেন ড্রাই হিট। যেভাবেই দাও, কোশ্চেন কিন্তু এটা। তাহলে ময়েস্ট হিটের একটা এক্সাম্পল দিলাম অটোক্লেভ, আর ড্রাই হিটের এক্সাম্পল দিলাম হট এয়ার ওভেন। তাহলে আমি বলতে পারি হট এয়ার থেকে কেন অটোক্লেভটা বেটার। পয়েন্ট ফেভারে তুমি এই কথাগুলা বলবা। ওয়াটার, আমরা ওয়াটার কোনটাতে ইউজ করি বলতো? এই দুইটার মধ্যে হট এয়ার না ড্রাই হিট? হট এয়ার ওভেন নাকি অটোক্লেভ, কোনটাতে, ইন হুইচ মেথডে ওয়াটার ইজ ইউজড? অটোক্লেভ ম্যাম। অটোক্লেভ, ঠিক আছে। তাহলে এটা লিখো, ওয়াটার ইজ বেটার কন্ডাক্টর অফ হিট দ্যান এয়ার। এয়ার থেকে কিন্তু ওয়াটারের মধ্য দিয়ে হিটটা খুব দ্রুত র্যাপিড যায়। ওয়াটার বয়েল করে দেখো কত দ্রুত হিট হয় এবং কত দ্রুত তোমার স্টিম হয়, উচ্চ র্যাপিড হতে থাকে। তো ওয়াটার ইজ বেটার কন্ডাক্টর অফ হিট দ্যান এয়ার। সেকেন্ড লিখো, diffusion and penetration of heat is rapid and effective in moist heat. এই যে moist heatটাকে তোমরা স্টিমে কনভার্ট করলা, এটা কিন্তু ইজিলি র্যাপিডলি পেনিট্রেট করে চলে যেতে পারে। স্টিমের সুবিধাটাই হচ্ছে এরকম, খুব দ্রুত পেনিট্রেট করে চলে যেতে পারে। তাহলে র্যাপিড এন্ড ইফেক্টিভ পেনিট্রেশন ইন কেস অফ moist heat, কারণ স্টিম তৈরি করতেছে তো, সে ইজিলি পেনিট্রেট করতেছে। And third, দেখো less time and less temperature is required. হট এয়ার ওভেনে দেখো হাই টেম্পারেচার ইউজ করা, 160, 70, 80, and টাইম বেশি লাগে, অ্যাটলিস্ট 1 আওয়ার অথবা হাফ এন আওয়ারের উপরে লাগে। সেক্ষেত্রে অটোক্লেভে কিন্তু টেম্পারেচার কম, 121 ডিগ্রি, আর লেস টাইম, তাহলে বলেছি 15 থেকে 20 মিনিট অনলি। সেটা বললাম, লেস টাইম and less temperature is required. কখনো যদি বলে দুইটার মধ্যে কোনটা ভালো, তাহলে তোমরা বলবে অটোক্লেভ ইজ বেটার দ্যান হট এয়ার ওভেন, এবং এই পয়েন্ট গুলো বলতে হবে। Water is better conductor of heat than air. Diffusion and penetration of heat. Heat penetrate হবে is rapid and effective in moist heat. Third, less time and less temperature is required. Do you complete this slide? Yes, ma'am. Okay. এবার আসো ইফেক্টিভনেস। তুমি যে অটোক্লেভে করলা, যে তোমার মিডিয়া কি করলাম, যে স্টেরিলাইজ করলাম, কিন্তু তোমাকে তো পরীক্ষা করে মাঝে মধ্যে যখন লটস অফ মিডিয়া বানাবা, প্রতি ব্যাচে একবার পরীক্ষা করে দেখতে হয় যে এটা তোমার ইফেক্টিভ হয়েছে কিনা, তোমার অটোক্লেভটা প্রপারলি হয়েছে কিনা। এটাকে মনিটরিং বলা হয় বা ইফেক্টিভনেস দেখা হয়। দুইটা টেস্ট করি, একটা হলো স্পোর টেস্ট উইথ ব্যাসিলাস স্টিয়ারোথার্মোফিলাস, এই কথাটা লিখে। ব্যাসিলাস, হট এয়ার ওভেনে বসছিলাম ব্যাসিলাস সাবটিলিস, এখানে বসছি ব্যাসিলাস স্টিয়ারোথার্মোফিলাস। প্রসিডিউর দুইটাতে সেম। আমি কিন্তু আজকে প্রসিডিউরটা বলে দিব যে কিভাবে আমরা মনিটরটা করছি। তুমি যে মিডিয়া দিচ্ছ সেটা কি তোমার অটোক্লেভ হয়েছে কিনা, ওই মিডিয়া তো দিবা, সাথে মিডিয়া, একটা মিডিয়া তোমাকে কাজ করতে হবে যে ওয়ান সিঙ্গেল কালচার মিডিয়া ইজ ইমপ্রেগনেটেড উইথ স্পোর, স্পোর স্ট্রিপ লিখে রাখে।
ধরো তুমি ব্লাড এগার মিডিয়া, সেটাকে তুমি ইয়ে করবা, স্টেরিলাইজ করবা। ব্লাড এগারটাকে কিন্তু ডিরেক্টলি তোমার এগার ফর্মে কিন্তু এটাকে স্টেরিলাইজ করা হয় না, এটা লিকুইড অবস্থায় স্টেরিলাইজ করা হয়। তো ওই মিডিয়াটার সাথে তোমার একটা কি দিতে হবে, একটা স্পোর স্ট্রিপ দেওয়া হয়। স্ট্রিপ মানে জাস্ট একটা কাগজের মতো কিছু স্পোর দেওয়া হয়। আচ্ছা, দেওয়ার পরে কি ঘটনাটা ঘটবে আমি বলি। তোমার মিডিয়াও তোমার অটোক্লেভ হলো, তো তুমি মিডিয়া তো অটোক্লেভ হলো কত টেম্পারেচার, 121 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, অটোক্লেভ করলাম আমরা, টোটাল জিনিসটাকে অটোক্লেভ করার পরে আমরা একটা কাজ করবো, সেটা ইনকিউবেট করবো ফর 24 আওয়ার্স। দুইটা জিনিস দেখবো, দুইটা এফেক্ট হবে, যে কোনো দুইটা এফেক্ট হতে পারে। যদি তোমার স্পোর সার্ভাইভ করে, ইফ স্পোর সার্ভাইভ, তাহলে ইফ স্পোর জার্মিনেটস, তাহলে জার্মিনেশন হবে, ব্যাকটেরিয়া প্রডিউস, ব্যাকটেরিয়া কলোনি প্রডিউস। এটা লিখে রাখো, ইফ স্পোর জার্মিনেটস produces colony in media. If no spore germinates, no germination, produces no bacteria in media. এখন আমাকে বলো তোমরা কোনটা ইফেক্টিভ, 1 নাম্বার না 2 নাম্বার? মিডিয়াটাকে আমরা ইমপ্রেগনেটেড করলাম স্পোর দিয়ে। হ্যাঁ, স্পোর জার্মিনেশন মানে কি, স্পোর থেকে ব্যাকটেরিয়া তৈরি হবে যদি প্রপার নিউট্রিশন পায়। আমরা কিন্তু এটা টোটাল মেথডটাকে অটোক্লেভ করে ফেলছি। 121 ডিগ্রি সেন্টিগ্রেডে অটো স্পোর গুলা কি হওয়া উচিত ছিল, কিল হয়ে যাওয়ার কথা। আচ্ছা, দুইটা ঘটনা ঘটতে পারে, তোমার যদি অটোক্লেভ প্রপারলি কাজ করতেছে কিনা আমি দেখব। যদি স্পোর জার্মিনেট করে তাহলে কি এটা কি কিল হয়েছে? ইফ স্পোর জার্মিনেট, জার্মিনেট মানে কি, স্পোর থেকে তাহলে কিল হয় নাই। আরেকটা হইতে পারে নো জার্মিনেশন, নো ব্যাকটেরিয়া। তো কোনটা বেটার? No germination, no produce bacteria. নো জার্মিনেশন, নো ব্যাকটেরিয়া। তোমার যেহেতু অটোক্লেভ যদি প্রপারলি ওয়ার্ক করে থাকে, প্রেসার ঠিক আছে, তোমার টেম্পারেচার ঠিক আছে, এই টেম্পারেচারে স্পোর গুলা কি হয়, আমরা কিন্তু বলছি স্পোরের একটা ক্যারেক্টারিস্টিক ছিল, দিস আর রেজিস্ট্যান্স টু হিট, বাট কত হিটে মারা যায়, দিস আর কিল্ড অনলি 121 ডিগ্রি সেন্টিগ্রেড। কথা বুঝতে পেরেছেন? তো এটা যদি অটোক্লেভ যদি প্রপারলি ওয়ার্ক করে থাকে, তাহলে নো স্পোর জার্মিনেশন, নো ব্যাকটেরিয়া ইন দা কলোনি, এটাই হবে কিন্তু। আর যদি অটোক্লেভ প্রপারলি কাজ না করে থাকে, তাহলে স্পোর জার্মিনেট হবে, হয়ে পরের দিন দেখবা যে ইনকিউবেশন করতেছো, পরের দিন দেখবা যে ওই মিডিয়ার মধ্যে কলোনি তৈরি হয়ে গেছে। তাহলে এই কথাটি লিখো, ইফ স্পোর জার্মিনেটস কলোনি প্রডিউস। সো এটা ইন্ডিকেট করতেছে, একটা অ্যারো দিয়ে লেখো, autoclave is not properly working. Autoclave is not properly working. আর 2 নম্বরে লিখো, if no germination of spore, no bacteria in culture, indicates autoclave is properly working. আচ্ছা, আরেকটা, এটা কিন্তু মোস্ট কমনলি মেথড ইউজ করা হয়, বাট এটা একটু ডিফিকাল্ট। তো আরেকটা মেথড ইউজ করে ব্রাউনিস টিউব টেস্ট, শুধু একটা টিউবের মধ্যে দিয়ে রাখে রেড জোন, যদি প্রপারলি অটোক্লেভ হয় তাহলে রেড থেকে গ্রিনে কনভার্ট হবে। একটা টিউব দিয়ে রাখে, বুঝতে পারছো, টিউবের মধ্যে একটা রেড মার্কিং থাকে, সেটা যদি প্রপারলি যদি অটোক্লেভ হয় তাহলে রেড মার্কিংটা, রেড কালারটা চেঞ্জ হয়ে গ্রিনে কনভার্ট হবে। সেই জন্য বলছি রেড চেঞ্জ টু গ্রিন, শুধু পয়েন্টটা লিখে রাখে। এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট, কখনো যদি ভাইবাতে দেয় বলতে জিজ্ঞেস করতে পারে কিভাবে বুঝবা এটা যে প্রপারলি অটোক্লেভ হলো কিনা। প্রিন্সিপালটা হচ্ছে রিটেন, ভাইবা তো অনেকে জিজ্ঞেস করতে পারে, বাট আমি ইজিলি জিজ্ঞেস করি না, এত বড় কথা। রিটেনের জন্য তোমরা সুন্দর করে লিখো, আর হলো প্রেসার, টেম্পারেচার, ওই জিনিসগুলো কথাগুলো লিখতে হবে। আচ্ছা, ক্যান আই চেঞ্জ দিস স্লাইড?
Can I change this slide? জি ম্যাম। আচ্ছা, এখন আসো পাস্টিউরাইজেশন। আমরা কিন্তু বলছি বিলো 100 ডিগ্রি। বিলো 100 ডিগ্রির একটা এক্সাম্পল, সেখানে লিখো এটা পাস্টিউরাইজেশন। PASTEURIZATION। একটা প্যারা শুধু লিখবা পাস্টিউরাইজেশন। কত টেম্পারেচারে ইউজ করা? বিলো 100 ডিগ্রি মানে 72 ডিগ্রি লিখে রাখো, 72 ডিগ্রি সেন্টিগ্রেড। এই কথাটা আগে লিখে রাখেন। পাস্টিউরাইজেশন মানেটা কি? এই শুধু আজকের এই টপিকটা। It is not sterilization method. এই জন্য বললাম because it kills only bacteria, not kill the spore. এই জন্য এটাকে বলা হয় it is not sterilization method. এটা জিজ্ঞেস করে কিন্তু পাস্টিউরাইজেশন এটা কি স্টেরিলাইজেশন না ডিসইনফেকশন? তখন বলবো যে ম্যাডাম এটা ডিসইনফেকশন মেথড বিকজ এটা স্পোর কিল করে না। আচ্ছা, it is used to kill pathogen in milk. তোমরা কিন্তু জানো আমরা মিল্ক যেটা খাই বাইরের, যেটা কিনে আনি প্যাকেট মিল্ক, এটা কিন্তু পাস্তুরাইজড করা কিন্তু এই মিল্ক গুলা। ইউজ টু কিল প্যাথোজেন ইন মিল্ক। মিল্কের মধ্যে যে কিছু অর্গানিজম থাকে, ফিক্স কিছু থাকে, সেই অর্গানিজম গুলাকে কিল করে পাস্তুরাইজেশন। ইউজ টু কিল মিল্ক বর্ন প্যাথোজেন। তোমাদেরকে অনেক সময় ভাবাতে জিজ্ঞেস করে কি কি মিল্ক বর্ন প্যাথোজেনকে তারা কিল করে। এটাকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন। নাম্বার 1, মিল্কের মধ্যে একটা টিবি ব্যাকটেরিয়া থাকে, ওটার নাম কি বলতো? মাইক্রোব্যাকটেরিয়া বোভিস। হ্যাঁ, লিখে রাখেন। যেটা দুধ খেলে এটা ইনজেস্ট হয় কিন্তু। হ্যাঁ, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস। সালমোনেলা টাইফি, ইকোলাই। সালমোনেলা টাইফি যারা এন্টারিক ফিভার তোমরা পড়ছো এক সময় জানো, ওয়াটার বর্ন, এগুলো ফিকোরাল রুটে ট্রান্সমিট হয়, সো মিল্কের মাধ্যমে এটা হতে পারে। সালমোনেলা টাইফি, ইকোলাই খুব ইম্পর্টেন্ট। ইকোলাই, ব্রুসেলা, লিস্টেরিয়া টিচাররা খুব জানতে চায়। ব্রুসেলা এগুলোর প্রতি একটু অন্যরকম ফ্যাসিনেশন। ব্রুসেলা বলতে হয় মানে গরুর সবকিছু খেলেই হবে, কাউস বলো, মিল্ক বলো, কন্টাক্টে বলো, এই ব্রুসেলা হতে পারে। গরুর মিল্ক খেলে কিন্তু ব্রুসেলা হয়, এটা জেনে রাখো। লিস্টেরিয়া, গরুর মিল্ক খেলে কিন্তু লিস্টেরিয়াও হয়, এটাতে একটু আন্ডারলাইন করে রাখেন। ব্রুসেলা, লিস্টেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, এই তিনটা জিনিস মাস্ট আন্ডারলাইন। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আর লাস্ট অফ অল বললাম একটা ভাইরাস, পলিও ভাইরাস, এটা কিন্তু ফিকোরাল রুটে ট্রান্সমিটেড, সো দিস ইজ ওয়ান টাইপ অফ মিল্ক বর্ন প্যাথোজেন। আর এখানে বললাম যে এটা ডিসইনফেকশন কেন, কারণটা তোমাদের কারণটা বলেছি। আর এখানে একটু ইয়াটা দেখো, টেম্পারেচারে যে বললাম হিট করা হয় 72 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝতে পারছো? প্রোটিন গুলো ডিন্যাচুরেশন হয়ে যায়, এরপর দেন কুল করা হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড। যে কারণে আমরা ফ্রিজে যখন আনি, ফ্রিজে না রাখলেও হয়, অথবা তোমাদের ফ্রিজের যে নিচে যেটা 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করা হয়, ওটাতে রাখলে কিন্তু হয়েছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, do you complete this slide? Yes, ma'am. আচ্ছা, ওকে, তাহলে তিনটা প্রসেস গুলোর নাম লিখো। ফ্রি প্রসেস, হোল্ডিং মেথড 63 ডিগ্রি সেন্টিগ্রেড for 30 minutes, ফ্ল্যাশ মেথড 72 ডিগ্রি সেন্টিগ্রেড for 15 seconds। at least তোমার টেম্পারেচারটা যদি মনে থাকে, ফ্ল্যাশ মেথডে 72 আর আলট্রা হাই টেম্পারেচার 134 ডিগ্রি সেন্টিগ্রেড for 1 second। যত টেম্পারেচার বাড়ে সময়টা তত কমে আসতে থাকে। এটা মেইনলি হচ্ছে বিলো 100 ডিগ্রি, বাট এখানে হয়েছে 134, বাট এটা সময় কম 1 সেকেন্ড। এবং সবচেয়ে বর্তমানে বেশি ইউজ করা হয় আলট্রা হাই টেম্পারেচার, এটা কিন্তু বর্তমানে ইউজ করা হয়। ultra high temperature, holding, flash and ultra high temperature 134 degrees centigrade for 1 second. Do you complete this slide? Yes, ma'am. এটা লিখে রাখেন। আমরা এতক্ষণ পড়েছি বিলো 100 ডিগ্রি। above 100 ডিগ্রি একটা এক্সাম্পল অটোক্লেভ, বিলো 100 ডিগ্রি হলো পাস্তুরাইজেশন, আর at 100 ডিগ্রি বয়লিং এন্ড স্টিমিং। এই কথাগুলো লিখে রাখো। বয়লিং করি আমরা 15 থেকে 20 মিনিট, ওয়াটার বয়েল করি
অথবা আমরা দুধ 20 থেকে 15 মিনিট, তোমরা অনেকে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে করতে পারে, এতক্ষণ করার কারণ নাই। অথবা 5 মিনিট করলে হবে না, দুধটাকে বয়েল করে এটাকে মানে বেশ ঘুরতে থাকে না দুধের এরকম 15 থেকে 20 মিনিট তোমাকে বয়েল করতে হবে। কোন কোন জিনিসগুলো বয়েলিং করা, যেগুলো প্লাস্টিক টাইপের রাবার টাইপের জিনিস, যেমন ধরো রাইস টিউব এন্ড ক্যাথেটার, দ্যাট ইজ ইনএডিকেট ফর স্টেরিলাইজেশন, মানে এটা স্টেরিলাইজেশন হবে না, স্পোর কিল করবে না। কথা বুঝছো? যতটুকু পসিবল হয় ডিসইনফেকশনের একটা মেথড কিন্তু রাইস টিউব এন্ড ক্যাথেটার বয়েলিং ওয়াটারের মধ্যে দিয়ে বয়েল করা হয়, দেন স্টিমিং। বয়েলিং এ তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে কি ইউজ করে, রাইস টিউব এন্ড ক্যাথেটার। কত মিনিট? 15 and 20। স্টিমিং, স্টিমিং হলো আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পড়ছি স্টিমিং ইউজ করা হয়। একটা হলো সিম্পল সিঙ্গেল, একবার শুধু স্টিম ইউজ করে যে মিডিয়া গুলা তৈরি করা হয় সেটা হচ্ছে এক্সএলডি মিডিয়া এন্ড ডিসিএ মিডিয়া। মিডিয়া দুইটার নাম লিখে রাখো, এক্সএলডি এন্ড ডিসিএ। স্টিমিং। টিন্ডেলাইজেশন, এটা কিন্তু একটা শর্ট নোট দেয়, টিন্ডেলাইজেশন। ইন্টারমিডিয়েট স্টিমিং, 3 বার স্টিম করা হয়। প্রথমটা বললাম সিম্পল মানে সিঙ্গেল স্টিম ইউজ করা হয়, আর দ্বিতীয়টা যেটা টিন্ডেলাইজেশন, এটা একটা শর্ট নোট দেয়, এই কথাটা আগে লিখে রাখেন, ইন্টারমিডিয়েট স্টিমিং। আমি এটা বুঝি, কথাটা লিখো আগে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 30 মিনিটস। 30 মিনিটসে তুমি 100 ডিগ্রি টেম্পারেচারে উঠাবা, 30 মিনিটস ইউজ করবা ইচ ডে, প্রতিদিন, ফর 3 সাকসেসিভ ডেজ। 3 দিন পর পর তোমাকে স্টিমিং করতে হবে। স্টিমিং হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কত মিনিট? ফর 30 মিনিট। কতদিন করব? ফর 3 সাকসেসিভ ডেজ, 3 দিন পর পর। এন্ড কথা একটা লিখেছি, ইনকিউবেশন ইন বিটুইন at 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে ফার্স্ট ডে তে আজকে আমি স্টিমিং দিলাম, তারপর আমি কালকে আবার 10টার দিকে স্টিমিং দিব, এই দুইটা সময়ের মধ্যে ইনকিউবেশন করতে হবে। আবার সেকেন্ড ডে কালকে 10টা দিলাম, থার্ড ডে তে আবার 10টার দিকে আবার স্টিমিং করব। সেকেন্ড ডে আর থার্ড ডে এর মধ্যে আবার তোমাকে ইনকিউবেশন করতে হবে। এটি বললাম ইনকিউবেশন ইন বিটুইন at 37 ডিগ্রি সেন্টিগ্রেড। ডু ইউ ক্লিয়ার? এই কথাটা কি বুঝতে পেরেছো? এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট স্টিমিং। টানা না, কন্টিনিউয়াস আমি 3 দিন ইউজ করতেছি না, 3 দিন ইউজ করব। লেখা আছে ফর 3 সাকসেসিভ ডেজ, বাট কিছুক্ষণের জন্য 30 মিনিট। হ্যাঁ, এবং ইন্টারমিডিয়েট পিরিয়ডে কি করব? ইনকিউবেট করে রাখবো। সুবিধাটা দেখো, যে কি প্রিন্সিপালটা হলো স্পোর হুইচ মে এসকেপ ফ্রম ফার্স্ট স্টিমিং। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু কিছু স্পোর কিল হতে পারে, আমরা ইউজুয়ালি জানি 121 ডিগ্রি সেন্টিগ্রেডে মেনলি কিন্তু কিল হয়। তারপর এখানে লেখা আছে যে হুইচ মে এসকেপ ফ্রম ফার্স্ট স্টিমিং, স্টিম দিলা কিছু স্পোর হয়তো সার্ভাইভ করবে, দ্যাট উইল জার্মিনেট ইন ইনকিউবেটর টেম্পারেচার। তোমরা যখন ইনকিউবেটরে রাখবা ওইটা কিন্তু স্পোরটা জার্মিনেট করবে, and will be killed on subsequent steaming. Subsequent যে পরের দিন যে স্টিমিং করবা ওই স্টিমিং এ ওই ব্যাকটেরিয়াটা কিলড আপ হয়ে যাবে। এটা হলো সুবিধা। স্পোর যদি থাকেও প্রথম স্টিমিং করার পরে, তুমি যে ইনকিউবেট করলা, ইনকিউবেশনে এটা কিন্তু জার্মিনেট হলো ব্যাকটেরিয়া, পরের দিন যখন আবার স্টিমিংটা দিবা ওই স্টিমিং এ তোমার ব্যাকটেরিয়াটা কিলড হয়ে যাবে। এটি লিখলাম, স্পোর which may escape from first steaming will germinate in incubator temperature and will be killed on subsequent steaming. Uses হলো একটা সুগার কন্টেনিং মিডিয়া। সুগার কন্টেনিং মিডিয়া, সুগার কন্টেনিং মিডিয়া গুলাকে তোমার সাধারণত টিন্ডেলাইজেশন করা হয়ে থাকে। দেখো স্টেরিলাইজেশন চ্যাপ্টারটা একটু হার্ড, সেই জন্য আমি স্লোলি 2-3টা লেকচারে হয়তো ইনশাআল্লাহ এটা শেষ করব। আপসেট হওয়ার দরকার না, এবং এটা ফিজিক্সের সাথে কিন্তু ম্যাচ।
যেমন ওভেন বুঝাতে গেলে ওভেনের সাথে কম্পেয়ার করলাম, অটোক্লেভ তোমাদেরকে একটা প্রেসারের সাথে কম্পেয়ার করলাম। কথা বুঝছো? অটোক্লেভটা দেখবা আমাদের ল্যাবে কিন্তু আছে। টিন্ডেলাইজেশন, পাস্তুরাইজেশন একটা এক্সাম্পল তোমাদেরকে একটা কি দিলাম, আমরা মিল্ক কিন্তু পাস্তুরাইজড করা হয়। তো জিজ্ঞেস করা হয় কত ডিগ্রি সেন্টিগ্রেডে পাস্তুরাইজ, হিট ফার্স্টে করা হয় 72, দেন এটা 4 ডিগ্রি টেম্পারেচারে তুমি স্টোর করতে পারো। আর টিন্ডেলাইজেশন এটা হলো ইন্টারমিডিয়েট স্টিমিং। সো আমাকে এখন বলো টিন্ডেলাইজেশন কি স্টেরিলাইজেশন মেথড না ডিসইনফেকশন করবে বলো তো? Tindelization is this sterilization method or disinfection method? And এটা কি disinfection. স্পোর কিল করে নাকি স্পোরকে কিল করে? স্পোর যদি কিল করে তাহলে স্টেরিলাইজেশন মেথড, আর স্পোর যদি কিল না করে তাহলে এটা কি ডিসইনফেকশন। এখন আমাকে বলো, এখানে কিন্তু ইন্টারমিডিয়েট স্টিমিং করলাম, স্পোরটাকে জার্মিনেট হওয়ার সুযোগ দিছি, তারপরে যে ব্যাকটেরিয়াগুলো সার্ভাইভ করে সেটা পরের দিনে স্টিমিং এ সেটা কিল হয়। এখন আমাকে বলেন আলটিমেট এটা কোন একটা মেথড? স্টেরিলাইজেশন মেথডই হয়। হ্যাঁ শোনো, স্টেরিলাইজেশন। আলটিমেট, হ্যাঁ আলটিমেট এটা কিন্তু স্টেরিলাইজেশন মেথড। এটা ভিতরে লিখে দেন, আলটিমেট ভিতরে লিখে দাও, এটা কিন্তু স্টেরিলাইজেশন মেথড। ডিরেক্টলি সে স্পোরকে কিল করে না, কিন্তু স্পোরটা জার্মিনেট হয় ইনকিউবেটরে রাখার পরে, তারপর সেকেন্ডারিতে স্টিমিং এ গিয়ে ওই ব্যাকটেরিয়াটাকে কিল করে। তো ফাইনালি এটা কি স্টেরিলাইজেশন মেথড, এটা লিখে রাখেন। কখনো দিতে পারে টিন্ডেলাইজেশন একটা এমসিকিউ তে, ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশন স্টিমিং ইজ ডান, ইনকিউবেটর ইজ ডান। এই কথাগুলা তোমাকে জানতে হবে, এমসিকিউর জন্য প্রিপারেশন নিতে হবে। কথা বুঝছো? সবসময় যে তোমাদের রিটেন ফর্মে থাকবে বা অস্পিতে দিবে তা না, এমসিকিউ তে যে কোনো একটা টপিক দিয়ে দিতে পারে। তোমাদের এমসিকিউ সলভ করার জন্য হলো লেকচার গুলা চুজ করতে হবে। আচ্ছা আজকে আমি এতটুকু রাখি। হ্যাঁ আচ্ছা, ফিল্ট্রেশন এই মেথডটা একটু লিখে রাখো, লিখে রাখো সুবিধা হবে আমার। ফিল্ট্রেশন লাস্ট স্লাইড। ফিল্ট্রেশন ইউজ, ফিল্ট্রেশন মানে কি? দেয়ার ইজ পোর, পোর থাকে না? ও আমরা ফিল্টার করি কি বলতো? মোস্ট কমনলি ইউজড মেথড, Water filters. ওয়াটার, এটি লিখে রাখো, পিউরিফিকেশন অফ ওয়াটার। নাম্বার 2, যে কোনো ফ্লুইড কন্টেনিং জিনিস কিন্তু তোমাকে ফিল্টার করা হয়, এটা শুধু মনে রাখবা। তাহলে তোমাদেরকে জিজ্ঞেস করে ইনফিউশন ফ্লুইড, এই যে তোমাদেরকে পেশেন্টকে নরমাল স্যালাইন দেওয়া হয়, হার্টম্যান দেওয়া হয়, যে কোনো সলিউশন, এনি সলিউশন ইনফিউশন ফ্লুইড। সেকেন্ড, সেরাম সুগার অ্যান্টিবায়োটিক সলিউশন, দেখবা আইভি যে অ্যান্টিবায়োটিক গুলা দেওয়া হয় সলিউশন গুলা, এটাও কিন্তু ফিল্ট্রেশন। সেরাম যে প্রিজার্ভ করো সেটাও ফিল্ট্রেশন। সুগার, ভ্যাকসিন, ড্রাগস, ইউরিয়া এন্ড হিট লেবাইড ফ্লুইড, যে ফ্লুইড গুলা হিটে নষ্ট হয়ে যায় তাদেরকে কিন্তু ফিল্ট্রেশন করা হয়। এই টপিকসটা থেকে আগামী ক্লাসে আমি কন্টিনিউশন করব। আজকে শেষ, হ্যাঁ টাইমটা শেষ করতেছি কারণ 10টা 8 বাজে। ডু ইউ কমপ্লিট? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভাইবা প্লাস রিটেনে জিজ্ঞেস করে। পিউরিফিকেশন অফ ওয়াটার 1 নাম্বার বলতে হবে, 2 নাম্বার ইনফিউশন ফ্লুইড। কখনো যদি আমি পরীক্ষায় জিজ্ঞেস করি নরমাল ফ্লুইড কি, নরমাল স্যালাইন কি ফিল্ট্রেশন করা হয়, ভয় পাওয়ার কিছু নাই, ইট ইজ একটা ইনফিউশন ফ্লুইড, সো এটা ফিল্ট্রেশন করা হয়। হার্টম্যান সলিউশন কি করা হয়? করা হয়। একটা অ্যান্টিবায়োটিক আমি যদি বলি সলিউশন, ওকে ম্যাডাম এনি সলিউশন টাইপের ড্রাগস সবগুলো ফিল্ট্রেশন করা হয়। অ্যান্টিবায়োটিক সলিউশন, কেমোথেরাপিক ড্রাগস যেগুলো তোমার তৈরি করা হয়, ড্রাগস, ভ্যাকসিনটা কিন্তু অনেকে ভুলে যেতে পারে, এটা ফিল্ট্রেশনের মাধ্যমে হয়। হিট লেভেল ফ্লুইড, সো এটা লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকস। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি 10টায় আসবো। আজকে তো 9টায় আসছি, আগামী ক্লাসে 10টায় আসবো এবং তোমাদেরকে আমি এখান থেকে